ইউসিসি, পুরো কথাটা হলো ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ দেশের প্রত্যেক নাগরিকের জন্য ধর্ম নির্বিশেষে একটা অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত। এখন দেশ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে এই বিষয়টা নিয়ে মাঝে মাঝেই বিতর্ক ওঠে, সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় লোকজন, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রীয় স্তরে এ ব্যাপারে কোনো ঐকমত্য হয়নি। ফলে ভারতবর্ষের সংসদ এটা পাশ করলে যতটা শোভন হতো সেই রাস্তায় না গিয়ে বিজেপি এখন তাদের ছোট ছোট রাজ্যে, যেমন ধরুন উত্তরাখণ্ড, তারপরে গোয়া, তারপরে গুজরাটে এই অভিন্ন দেওয়ানি বিধি বিধানসভার মাধ্যমে পাশ করিয়ে নিয়েছে। এখন এই যে তিনটি রাজ্যে এ পর্যন্ত এই বিধি পাশ করা হয়েছে সেখানে মুসলিম জনসংখ্যা, ভারতবর্ষের অ্যাভারেজ যে মুসলিম জনসংখ্যা অর্থাৎ 14.2%, তার চেয়ে অনেক নিচে। সুতরাং ওই রাজ্যগুলিতে এটা ইমপ্লিমেন্ট করা যতটা সহজ, বাংলায় ততটা সহজ হবে না। তার কারণ এখানে 27-28% মুসলিমের বাস, এবং আমরা দেখেছি বুদ্ধবাবুর জমানায় তিনি এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে বিরূপ মন্তব্য করায় এবং কোনো কোনো মাদ্রাসার মাথায় পাকিস্তানি পতাকা ঝোলে একথা বলায় কলকাতা শহরে জামায়াতে উলেমা হিন্দের নেতৃত্বে কী ধরনের সভার আয়োজন হয়েছিল ওই মেট্রো চত্বরে। সুতরাং এই যে বিজেপির নীতি প্রণয়নের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ব্যাধি তাদের রয়েই গেছে, সেটা হলো তারা মনে করেন ওয়ান সাইজ ফিটস অল। হঠাৎ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এই প্রথম তারা ইউসিসির কথা বলছেন কেন? আগের ভিডিওতে আমি বলেছি, হয়তো তারা মনে করছেন যে অভিন্ন দেওয়ানি বিধির কথাটা বারে বারে উচ্চারণ করলে হিন্দু কনসলিডেশন ইন দেয়ার ফেভার উইল বি মাচ মোর সলিডিফাইড। হতে পারে, আবার নাও হতে পারে, কেননা এর প্রারম্ভিক শর্ত হলো আগে তো বিধানসভাটা দখল করতে হবে, তারপরে না হয় এ নিয়ে আইনের কথা ভাবা যাবে। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, সমস্ত অভিপ্রায়ই সংকল্পপত্রে ঘোষণা করে একটা সরকার কাজ করবে এমনটা নাও হতে পারে। সত্যিকারের যদি এটা পশ্চিমবঙ্গে আনার থাকে তাহলে ভোটের পরে যদি তারা জেতেন, মেজরিটি পান এবং বিধানসভায় গরিষ্ঠতা থাকে, তাহলে তারা পাশ করিয়ে নিতেন। এত ঢক্কানিনাদ করে এই প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়ার প্রয়োজনটা কী ছিল? আমি এই কথাটা বারবার জোরের সঙ্গে বলছি একটাই কারণে, সেটা হচ্ছে দেখুন, আদারওয়াইজ বিজেপি যে সংকল্পপত্রটি গতকাল প্রকাশ করেছে তাতে 13টি ক্ষেত্রে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার 1/4 তারা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে পশ্চিমবঙ্গের চেহারা বদলে যাবে, এতে আমার মনে কোনো সন্দেহই নেই। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া এক আর বাস্তবায়িত করা এক। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে কোনো সমতাই নেই, যে রাজ্য 15 বছর ধরে একটা নন ট্যাক্স হেভেন হিসেবে অস্তিত্ব বজায় রেখেছে, এতগুলো বড় বড় প্রকল্প চালু করার জন্য যে প্রয়োজনীয় আর্থিক বল সেটা বাংলায় কে কোথা থেকে পাবে সেটা এখনো পর্যন্ত অপরিষ্কার। আমি তার মধ্যে ঢুকছিই না। আমার মনে হয়
এর একটা কাউন্টার প্রোডাক্টিভ ফলও হতে পারে কথাটাকে আমি জোর দিয়ে বলছি। এটা হতে পারে যে হিন্দু কনসলিডেশন আরও সলিডিফাইড হলো। আবার উল্টোটা যদি হয়, কাউন্টার কনসলিডেশন ইন ফেভার অফ দ্য রুলার, তাহলে তাতে হয়তো বিজেপির কিছু যায় আসবে না, কিন্তু সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনে সেটা পড়ে পাওয়া 14 আনার মতো মনে হবে। এখন আমার নির্বাচনী কৌশল যদি শুধুমাত্র এই হয় যে যেন তেন প্রকারেণ আমার যে কোর ভোট ব্যাংক সেটাকে কনসলিডেট করব, আর অন্য কোনো কিছু আমার ভাবার প্রয়োজন নেই, তাহলে এই ধরনের কৌশল কতটা কার্যকর হবে আমি তো বলতে পারছি না। কেননা কাউন্টার কনসলিডেশন হলে আর কিছু না হোক, পশ্চিমবঙ্গের 70 থেকে 80টা আসন শুধু সংখ্যালঘুরাই তৃণমূলকে পার করে দেবে। বিজেপি যদি সেটাই চেয়ে থাকে তাহলে এর একটা ব্যাখ্যা থাকলেও থাকতে পারে। আর যদি তারা মনে করে যে হিন্দু কনসলিডেশন আমাদের পক্ষে আসুক আর মুসলিম ভোট বিবিধভাবে বিভক্ত হয়ে যাক, যেটা এই মুহূর্তে বাংলার বাস্তব চিত্র, তাহলে তারা আরেকটু বিবেচনা করে এই প্রসঙ্গটাকে উজ্জ্ব রাখলেও মহাভারত অশুদ্ধ হতো না। কেন বলছি এ কথা সেটা তার মধ্যে আমি পরে আসছি। প্রথম কথা হলো, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা অনেকেই জানি এবং আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে যে এটা কি অভিন্ন দেওয়ানি বিধিটা কি, খায় না মাথায় দেয়। এটা হচ্ছে ভারতের সব নাগরিকের ব্যক্তিগত আইন প্রণয়ন করা এবং সেটা ইউনিভার্সালি সব ধর্মের মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা। যেমন ধরুন বিবাহ বিচ্ছেদ, সন্তান দত্তক, সম্পত্তি ভাগ, এই সব কিছুই আসলে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় পড়ে। এখন সংবিধানে কিন্তু এইটাকে রাখা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। এটা রাষ্ট্রের করা উচিত এ কথা বলেছে যে রাষ্ট্র চেষ্টা করবে যাতে এই ইউসিসি লাগু করা যায়। এখন যেহেতু এটা ডাইরেক্টিভ প্রিন্সিপালের অন্তর্গত, অতএব কোনো আদালত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতেই পারে না। কিছুদিন আগেই এই সংক্রান্ত একটা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন যে আমি মনে করি যে দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করার সময় এসে গেছে, কিন্তু যেহেতু এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট এনফোর্সমেন্টের কোনো বিষয় নয়, অতএব এক্ষেত্রে আমাদের হাত পা বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে যে কাজটা রাষ্ট্র সর্বভারতীয় স্তরে সংসদের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হতো, সেটা বিজেপি হঠাৎ এই ছোট ছোট রাজ্যে পরীক্ষামূলকভাবে ইউসিসি চালু করছে কেন? একটা কারণ আমি অলরেডি বলেছি, কেননা এই 3টে রাজ্যে উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটে কোনো ব্যাকল্যাশের সম্ভাবনাই নেই, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে একটা চ্যালেঞ্জের হিসেবে খাড়া হয়ে যেতে পারে। দেখুন, এগুলো চালু হয়েছে, বিধানসভা পাস করে দিয়েছে, সেটা যেমন সত্যি, তেমনি একই সঙ্গে এগুলো কিন্তু আদালতে সঙ্গে সঙ্গে কন্টেস্টেড হয়েছে। উত্তরাখণ্ডের হাইকোর্টে এটা চ্যালেঞ্জ করা হয়েছে। উত্তরাখণ্ড মহিলা মঞ্চ, সমাজবাদী লোকমঞ্চ ছাড়াও আরও অনেক সংগঠন একত্রে নৈনিতাল হাইকোর্টে
PIL রুজু করে দিয়েছে। এখন এই গোটা জিনিসটার কোঅর্ডিনেট করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার। তাদের বক্তব্য হলো যে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সংবিধানের 14, 15, 19 এবং 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। এতে বলা হয়েছে যে দেখুন, লিভ ইন সম্পর্কের বাধ্যতামূলক নিবন্ধন এবং নিষিদ্ধ সম্পর্কের তালিকা হিন্দু বিবাহ আইনের সংজ্ঞার উপর ভিত্তি করে তৈরি, যা মুসলিম ও পার্সি সম্প্রদায়ের ক্ষেত্রে বৈষম্যমূলক। সো দে হ্যাভ এ পয়েন্ট, যে পয়েন্টটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে ভারতের বৃহত্তম যে মুসলিম সংগঠন জামিয়াত উলেমায়ে হিন্দ ঘোষণা করেছে যে তারা একসঙ্গে উত্তরাখণ্ড হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করবে। তারা প্রশ্ন তুলেছে যে কোনো রাজ্য সরকারের আদৌ এই ধরনের আইন প্রণয়নের অধিকার নেই। সুপ্রিম কোর্টের বক্তব্য আপনাদের আমি এক্ষুনি জানিয়ে দিলাম। এখন দেখুন, পশ্চিমবঙ্গে 27-28% আছে। ইউসিসির কথা বলা আছে কোথায়? সংবিধানের 44 নম্বর ধারায় পার্ট 4-এ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। সেখানে বলা আছে, দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু সিকিউর ফর সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এখানে যে শব্দগুলো চয়ন করা হয়েছে খুব সিগনিফিক্যান্ট। এন্ডেভার, এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং অ্যাড্রেস টু দ্য স্টেট, নট টু এনি স্টেট গভর্নমেন্ট। তার মানে এটা হচ্ছে প্রত্যাশিতভাবেই সংসদের করার কথা, এইভাবে ছোট ছোট করে বিভিন্ন রাজ্য সরকারের করার কথা নয়। এখন এই যে বিতর্কটা, এই বিতর্কের সূচনা হয়েছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেই, গণপরিষদ বলে আমরা যাকে বলে থাকি। B.R. আম্বেদকর, যিনি ভারতীয় সংবিধানের প্রণেতা, তিনি একেবারে প্রথম দিন থেকে ইউসিসির পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন যে এটা করা আবশ্যক, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক এবং অভিন্ন দেওয়ানি বিধি থাকাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেই সময় গণপরিষদের মুসলিম সদস্যরা ধর্মীয় স্বাধীনতার যুক্তিতে সংঘবদ্ধ হয়ে এমন বিরোধিতা শুরু করেন যে এটাকে বাধ্যতামূলক আইন না করে ওই ডাইরেক্টিভ প্রিন্সিপালে চালিয়ে দেওয়া হয়। এরপরে 51 থেকে 56-র মধ্যে জওহরলাল নেহরু হিন্দুদের যে কোড বিল, অর্থাৎ ব্যক্তিগত আইন সংস্কার করতে গেলে প্রচণ্ড বিরোধিতার মুখে পড়েন। আম্বেদকর হতাশ হয়ে আইনমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে কার্যত সেই যে তিনি বিভাগী হলেন আর কখনো ফেরেননি। এরপরে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল 1985 সালে। এখন সেইখানে থেকেই এই বিতর্ক একটা ঐতিহাসিক মোড় নিয়ে নেয়। সুপ্রিম কোর্ট শাহবানু নামের একজন মুসলিম বিধবার ভরণ পোষণের অধিকার স্বীকার করে এবং বলে যে অবিলম্বে ইউসিসি চালু করা উচিত। যেই দেখা গেল যে মৌলবাদীরা এর বিরুদ্ধে গোটা দেশে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছে, অমনি ভয় পেয়ে গিয়ে রাজীব গান্ধীর সরকার একটা স্বতন্ত্র আইন এনে এই রায়টিকে কার্যকর করা কার্যত বাতিল করে দিল। এবং এখান থেকেই কিন্তু বিজেপির উত্থানের শুরু। এখন বিজেপি যে 3টে বিষয়ের উপর
বরাবর গুরুত্ব দিয়ে নির্বাচন লড়েছে, কিন্তু যখন তারা কোয়ালিশন করতে গেছে তখন এই তিনটে ইস্যুকে কন্টেনশাস বলে পাশে রেখে দিয়ে সরকার পরিচালনা করেছে। অটল বিহারী বাজপেয়ী পরিষ্কার বলেছিলেন যে আমরা তো সংখ্যাগরিষ্ঠ সরকার নই, যখন বিজেপি একক ক্ষমতায় সরকারে আসবে তখন এগুলো নিয়ে আমরা ভাবব। এর মধ্যে একটা ছিল 370-এর বিলোপ, একটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, এবং তৃতীয়টি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। দুটো ইতিমধ্যেই নরেন্দ্র মোদী রূপায়িত করে দিয়েছেন। তৃতীয়টির জন্যে তিনি কেন সংসদীয় স্তরে উদ্যোগ না নিয়ে এইভাবে রাজ্য স্তরে বিষয়টাকে প্রয়োগ করছেন আমি সেটা বুঝতে পারি না। কিন্তু এটা আমি জানি যে যেহেতু এই বিষয়টা নাগরিক আইন দেশের কনকারেন্ট লিস্টে আছে, অতএব সংসদেরও যেমন ক্ষমতা আছে এ ব্যাপারে আইন প্রণয়ন করা, ঠিক তেমনি রাজ্য বিধানসভারও আছে। সুতরাং কনস্টিটিউশনালি উত্তরাখণ্ড, গোয়া অথবা গুজরাট সরকার খুব একটা ভুল কাজ করেছে এটা কিন্তু কিছুতেই বলা যাবে না। এরপরে হিন্দু কোড বিলের তাহলে কি হলো? যখন নেহরু দেখলেন যে হিন্দু কোড বিল সংস্কার করতে গিয়ে তার নিজের দলের একটা বড় প্রভাবশালী অংশ সোচ্চারে তার বিরোধিতা করছে, এবং তাদের মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ স্বয়ং আছেন, এবং যে বিতর্কে আম্বেদকরের মতো মানুষ কেন্দ্রীয় আইনসভা থেকে পদত্যাগ করে চলে গেলেন, নেহরু তখন কি করলেন যে এই হিন্দু কোড বিলটাকে তিনি 4টে ছোট ছোট আইনে বিভক্ত করে দিলেন। হিন্দু বিবাহ আইন 55 সালে পাশ হলো, হিন্দু উত্তরাধিকার আইন 56 সালে, হিন্দু সংখ্যালঘু ও অভিভাবকত্ব আইন 1956 সালে, হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1956। এখন এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধন হলো 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন, যেখানে বলা হলো যে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে ছেলেদেরও সমান অধিকার থাকা উচিত। এই দাবিটা প্রথমে আম্বেদকরই জানিয়েছিলেন, এবং সেটা অনেক দিন পরে প্রায় 2005-এ এটা স্বীকৃত হয়েছে। এই হচ্ছে ইউসিসির ঐতিহাসিক প্রেক্ষাপট, যৌক্তিকতা, আদালতের মনোভাব এ সম্পর্কে। কিন্তু এইটুকু ব্যাখ্যা করে আমি যে প্রশ্নটাতে আবার ফিরে আসতে চাই, সেটা হচ্ছে নির্বাচনে অনেক সময় সব লক্ষ্য ভোটের আগে বলে দিতে হবে এমন কোনো দাসখত কোনো রাজনৈতিক দল দেয়নি। আর তাছাড়া যে নরেন্দ্র মোদী 370 বিলোপ করে দিলেন, সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে অযোধ্যায় রাম মন্দির করে দিলেন, যেখানে দেশের মধ্যে এ ব্যাপারে ক্রমশ ঐক্যমত্য খুব দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, সেখানে তিনি কেন ইউনিফর্ম সিভিল কোড পার্লামেন্টে চালু করছেন না আমার বোধগম্য হচ্ছে না। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে মুসলিমস আর এ ডমিনেন্ট মাইনরিটি, আনলাইক গুজরাট, গোয়া আর উত্তরাখণ্ড, এখানে ইউ আর ইনভাইটিং এ ট্রাবল যেটা আমার মতে এমিনেন্টলি অ্যাভয়েডেবলই ছিল। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।